আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। পুরোটা সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত সুজানা। দেশের 18টি জেলার 30টি উপজেলায় হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। সকালে ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এ সময় তিনি বলেন, অতীতের সরকার টিকা না দেয়ায় হাম বজ্রপাতের মতো হানা দিয়েছে, আর হামের ভয়াবহতা কোনোভাবে করোনা থেকে কম নয় বলে মন্তব্য করেন মন্ত্রী। এছাড়া আগামী 23 মে থেকে সারা দেশে একযোগে টিকাদান কর্মসূচি চালানো হবে। পাশাপাশি 12 এপ্রিল ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন, ময়মনসিংহ ও বরিশালের টিকাদান কর্মসূচি শুরু হবে বলেও জানান তিনি। তবে যাদের এ মুহূর্তে জ্বর আছে তাদের সুস্থ হওয়ার পর টিকা দেওয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। এদিকে কক্সবাজারে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বিগত সরকারগুলি 2020 ডিসেম্বরের পর এই টিকা কার্যক্রমটা অব্যাহত রাখেনি, বিদায় মিজেলসের আক্রমণটা বেড়ে গিয়েছে। ওইটাই চ্যালেঞ্জ ছিল, আমরা কি করব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই রাস্তা বাতিয়ে দিয়েছেন। গ্যাভির মাধ্যমে 2,19,00,000 ডোজের টিকা আমরা পেয়ে আজকে তার যাত্রা শুরু করলাম। কাজে দ্যাট চ্যালেঞ্জ ইজ ওভার, ইট ইজ কাভার্ড। আমরা আগামী 12 তারিখ থেকে ঢাকা সিটি, উত্তর, দক্ষিণ, বরিশাল, আমরা ময়মনসিংহ ব্যাপক আকারে আমরা টিকা কর্মসূচি শুরু করব। দর্শক, নিয়ে আরও জানাতে মাদারীপুর ও কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম ও শেখ হাসান বেলাল। প্রথমে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম। সাইফুল, টিকা কার্যক্রম কেমন দেখছেন সেখানে বিস্তারিত জানাবেন আমাদেরকে। বলছিলেন যে হচ্ছে সারা দেশের ন্যায় কিন্তু মাদারীপুরেও কিন্তু এই যে হামের যে সংক্রমণ সেটি কিন্তু ব্যাপক হারে বেড়েছে। আমরা কথা বলেছিলাম মাদারীপুর সদর উপজেলার যিনি সিভিল সার্জন রয়েছে তার সাথে, তিনি আমাদের যেমনটা জানিয়েছেন যে আজকে সকাল 9টায় যে টিকা কর্মসূচি সেটি কিন্তু উদ্বোধন করা হয়েছে। একই সাথে প্রায় 3 সপ্তাহ যাবত এই টিকাদান কর্মসূচি চলবে। মাদারীপুরে এই মুহূর্তে কিন্তু তাদের টিকা মজুদ রয়েছে 4,650টি, অর্থাৎ এই 4,650টি টিকা, প্রত্যেকটি টিকায় 10টি করে ডোজ দেওয়া যাবে শিশুদের। এক কথায় 4,650 জন শিশুকে কিন্তু এই এক টিকা তারা দিতে পারবে। এবং আমাদের সকাল 9টা থেকেই কিন্তু আমরা দেখেছি যে এই টিকাদান কেন্দ্রে কিন্তু হাম যে আক্রান্ত শিশু তারা কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলেন এবং এখনো সেই কর্মসূচি কিন্তু আওতায় তারা টিকা নিচ্ছেন। সকাল 9টা থেকে এই দুপুর 12টা পর্যন্ত প্রায় 32 জন হামের শিশু এই পর্যন্ত টিকা নিয়েছেন, আমরা এমনটাই জানতে পেরেছি। এবং এই টিকাদান কর্মসূচি কিন্তু তারা সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত চালাবেন বলেও আমাদেরকে জানিয়েছেন। আমরা আরেকটি যদি জানিয়ে রাখতে চাই যে এই টিকাদান কর্মসূচি থেকে যাতে কেউ হামের যা রোগী রয়েছেন তারা কেউ যাতে বাদ না পড়ে সেই বিষয়টা কিন্তু নিশ্চিত করেছেন মাদারীপুর জেলার সিভিল সার্জন। আমরা এছাড়া আমরা দেখেছি যে এই সদর হাসপাতালে কিন্তু টিকা সংক্রমণ নিয়ে প্রায় 136 জন রোগী ইতিমধ্যে ভর্তি হয়েছে। এছাড়া গত 24 ঘন্টায় প্রায় 15 জন রোগী কিন্তু এই হাসপাতালে ভর্তি রয়েছে। এক কথায় পুরো এক সপ্তাহে প্রায় 26 জন রোগী কিন্তু এই হাম উপসর্গ নিয়ে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি ছিলেন। আমরা আসলে এই সদর হাসপাতালের যে হাম আইসোলেশন কর্নার রয়েছে সেখানেও দেখেছি যে তাদের যে নিরাপত্তা সেটি এবং চিকিৎসা সেবা সেটা কিন্তু নিশ্চিত করা হয়েছে। আমরা এই মুহূর্তে চলে যাব মাদারীপুর, এই মুহূর্তে আমরা চলে যাব কুষ্টিয়ার বেলালের কাছে। তিনি আসলে এই টিকা উদ্বোধন কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানাবেন। হ্যাঁ সাইফুল, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, কুষ্টিয়ায় আসলে আজকে সরকারিভাবে যে 30টি উপজেলায় টিকাদানের কথা রয়েছে সেই উপজেলার মধ্যে কুষ্টিয়া কিন্তু নেই। এখানে টিকাদানের যে কর্মসূচি সেটি কিন্তু নেই। আমি আছি, আপনি জানেন, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। এই জেনারেল হাসপাতালেই কিন্তু হামের জন্য যে আইসোলেশন একটি ওয়ার্ড করা হয়েছে সেই ওয়ার্ডে এখন ভর্তি রয়েছে 32 জন রোগী। এবং এছাড়া কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে সেখানেও কিন্তু 31 জন হামের উপসর্গী। কথা বলেছি কুষ্টিয়ার সিভিল সার্জন শেখ মোহাম্মদ কামাল হোসেনের সাথে, তিনি আমাকে জানিয়েছেন
এই দুই হসপিটাল ছাড়াও কুষ্টিয়ার বিভিন্ন উপজেলা সহ মোট 130 জনের মতো হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তি রয়েছে। এদের অধিকাংশই আসলে শিশু, এবং আমি জানিয়ে রাখি যে গত 2 দিনে কুষ্টিয়ার জেনারেল হাসপাতাল এবং কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে যে 3 জন শিশু রোগী মারা গিয়েছে, এবং সেই শিশু রোগী আসলে নিউমোনিয়া নিয়ে ভর্তি হলেও আসলে তারা মারা যাওয়ার পর মুহূর্তে বা আগ মুহূর্তে তাদের হামের উপসর্গ থাকায় তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। এবং আমাকে জানানো হয়েছে যে এখন পর্যন্ত প্রায় 1.5 শতাধিক রোগীর নমুনা সংগ্রহ করা হচ্ছে, যা আজকে ঢাকায় পাঠানো হবে। আপনি জানেন যে কুষ্টিয়ায় কিন্তু হামের পরীক্ষা নিরীক্ষা করার কোনো ব্যবস্থা নেই, সেই কারণেই পরীক্ষা নিরীক্ষা করার পরেই বোঝা যাবে যে আসলে হামে কেউ মারা গিয়েছে কিনা এবং কি। জি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। ইরানে হামলা পাল্টা হামলার জেরে মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের তীব্র সংকটের প্রভাবে পড়েছে বাংলাদেশ। ধীরে ধীরে সংকট আরও গভীর হচ্ছে। দেশের পেট্রোল পাম্পগুলোতে তেলের সরবরাহ ঠিক না থাকায় বিভিন্ন পাম্পে বন্ধ রয়েছে যানবাহনে তেল দেওয়া কার্যক্রম। যে পাম্পে তেল দেওয়া হচ্ছে সেখানে কমেনি ভিড়, দীর্ঘ হচ্ছে যানবাহনের লাইন। এমন অবস্থায় ভোগান্তি বাড়ছে পরিবহন সংশ্লিষ্টদের। পাম্প মালিকরা বলছেন সরবরাহ বাড়লেই এই সংকটের সমাধান হবে। সংকট কাটছে না জ্বালানি তেলের, এতে ভোগান্তি চরমে উঠেছে চালকদের। আর সংকটের প্রভাবে কৃষি জমিতেও সেচ কাজ ব্যাহত হচ্ছে। ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় লোডশেডিংয়ে কারখানাগুলোর একমাত্র ভরসা তেল। আর কাঙ্ক্ষিত তেল না পেয়ে বিপাকে কারখানায় কর্মরতরা। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও পাম্পে তেল পাচ্ছে না চালকরা। হবিগঞ্জে খুচরা বাজারে অতিরিক্ত মূল্যে জ্বালানি তেল বিক্রি হচ্ছে, যদিও পাম্পগুলোতে তেলের জন্য দীর্ঘ লাইন চালকদের। এদিকে মুন্সিগঞ্জের পাম্পগুলোতে তেলের সরবরাহ না থাকায় বন্ধ রয়েছে সবকটি পাম্প। দর্শক, জ্বালানি তেলের আরও খবর জানাতে মুন্সিগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হামিদুল ইসলাম লিঙ্কন। পাম্প মালিকরা কি বলছেন এ ব্যাপারে আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ সুজানা আপনাকে। এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে সংলগ্ন একটি ফিলিং স্টেশনে। আসলে এই ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে সংলগ্ন মোট 9টি ফিলিং স্টেশন রয়েছে। এই ফিলিং স্টেশনগুলোতে গতকাল থেকেই ডিজেলও মিলছে না, এবং ঈদের পর থেকে আমরা যেই ফিলিং স্টেশনটিতে দাঁড়িয়ে আছি, এখানে কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে ঈদের পরে শুধুমাত্র 27 তারিখে তাদেরকে হাফ গাড়ি অকটেন দেওয়া হয়েছিল, তারা সেই অকটেনটা সরবরাহ করেছে, এবং গতকাল পর্যন্ত তাদেরকে ডিজেল দেওয়া হয়েছিল। আজকে কোনো ধরনের ডিজেল না দেওয়ায় এই যে আপনাদের যদি দেখাই, দূরপাল্লার যে গাড়িগুলো রয়েছে, ট্রাক চালক থেকে কাভার্ড ভ্যান চালক, তারা আমাদেরকে জানিয়েছে দূরপাল্লার যে গাড়িগুলো আছে তারা এই গাড়িগুলো দিয়ে গ্যাস সহ বিভিন্ন পণ্য তারা নিয়ে যাবে দক্ষিণবঙ্গের যেই জেলাগুলো আছে সেখানে, কিন্তু তারা নিয়ে যেতে পারছে না তেল সংকটের কারণে। আর এই তেলের জন্য তারা অপেক্ষা করছে। এখানে কর্তৃপক্ষ আমাদেরকে আরো জানিয়েছে যে তাদের এখান থেকে নিয়মিত ডিও করা হলেও তাদেরকে প্রতিদিন চাহিদা অনুযায়ী তেল দেওয়া হচ্ছে না। আমরা পাশাপাশি এই ঢাকা মাওয়া এক্সপ্রেসের আরো যে ফিলিং স্টেশনগুলো আছে সেখানে গিয়েছিলাম, সামনে যে নিমতলা ফিলিং স্টেশন আছে সেখানে গিয়েছিলাম। সেখানে আমাদেরকে কর্তৃপক্ষ জানিয়েছে যে তাদের যে ফিলিং স্টেশন সেখানে ঈদের পর থেকে কোনো ধরনের জ্বালানি তেল দেওয়া হয়নি। তারা ডিজেল শুধুমাত্র একদিন পেয়েছিল, কিন্তু পেট্রোল বা অকটেন কোনোদিনই তাদেরকে দেওয়া হয়নি। এবং এছাড়া ডিপো থেকে তেল না আসার কারণে এখানে আমরা প্রায় সময় দেখি যে মোটরসাইকেল এবং গাড়ির লাইন দীর্ঘ থেকে দীর্ঘ হয়ে যায়, কিন্তু মাঝে মাঝে তেল দিলেও তারা পর্যাপ্ত পরিমাণে তেল পাচ্ছে না। এই ছিল মুন্সিগঞ্জের মোহাম্মদের পাম্প থেকে সর্বশেষ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার রাত 12টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। এ নিয়ে 6 জনের মরদেহ উদ্ধার করা হলো। এদিকে নিহতের পরিবারকে 2 লাখ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। আর তদন্তের পর আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানানোর কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। শনিবার কেরানীগঞ্জের কদমতলী শিল্প এলাকার SR গ্যাস প্রো লাইটার কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
চট্টগ্রামের বাকুলিয়া থানার মিয়াখান নগর ময়দার মিল এলাকায় সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ সহ 4 জন আহত হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে 5 জনকে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত 10টার কিছু পর একদল সশস্ত্র সন্ত্রাসী আকস্মিক হামলা চালায়। এতে পথচারী, সিএনজি ড্রাইভার ও মিল শ্রমিক সহ কয়েকজন গুলিবিদ্ধ ও ধারালো অস্ত্রের আঘাতে আহত হন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দু গ্রুপের মধ্যে গোলাগুলির সময় এই ঘটনা ঘটে। এ সময় একটি দেশীয় শটগান ও 2টি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। গাজীপুরে টঙ্গীর মদিনাপাড়া এলাকার একটি 8তলা ভবনের উপরের তলায় আগুন লেগে পুড়ে গেছে। সকালে ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সকালে হঠাৎ ভবনটিতে আগুন জ্বলতে দেখেন তারা। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ভবনটির একটি ফ্লোরে থাকা আসবাবপত্র পুড়ে গেছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলেও প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারী কারফিউ জারি এবং ব্যবসায়ীদের নিয়ে গণভবনে বৈঠক করে হত্যাকাণ্ডে উস্কানি সহায়তা সহ 5 অভিযোগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে 4র্থ দিনের সাক্ষ্য গ্রহণ আজ। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ হবে এ সাক্ষ্য। এছাড়াও এ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে একটি মামলা সহ আরও 3টি নতুন মামলার বিচারিক কার্যক্রমের জন্য দিন নির্ধারণ রয়েছে। অন্যদিকে ট্রাইব্যুনাল 2-এ কুষ্টিয়ায় 6 জনকে হত্যা সহ 3 অভিযোগ করা জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধ মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 আসামির বিরুদ্ধে সাক্ষ্য নেওয়া হবে। সকালে এসব মামলায় গ্রেপ্তার মোট 11 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন জিএম মাহমুদ। মাহমুদ, বিচারিক কোনো নির্দেশনা এসেছে কিনা আমাদেরকে এ ব্যাপারে বিস্তারিত জানাবেন। সুজানা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ মোট 5টি মামলার বিচারিক কার্যক্রম নির্ধারিত রয়েছে। এর মধ্যে ট্রাইব্যুনাল 2-এ একটি মামলা এবং ট্রাইব্যুনাল 1-এ রয়েছে 4টি মামলার বিচারিক কার্যক্রম। ট্রাইব্যুনাল 2টি মামলার বিচারিক কার্যক্রমই কিন্তু শুরু হয়েছে। ট্রাইব্যুনাল 2-এ জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা মামলায় এখানে যে মাহবুবুল আলম হানিফ আওয়ামী লীগ নেতা, তার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। সাক্ষ্য দিচ্ছেন এই মামলার আইও আব্দুল্লাহ মামুন। তিনি এই মামলার তদন্ত করতে গিয়ে যে তথ্যগুলো পেয়েছেন, যে উপাত্তগুলো পেয়েছেন, সেগুলোই তিনি জবানবন্দিতে উপস্থাপন করছেন। এরপরে আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরা করবেন, আমরা এমনটি জেনেছি। ট্রাইব্যুনাল 1-এ কিন্তু 4টি মামলা রয়েছে। এর মধ্যে জুলাই আন্দোলনকালীন সময় কারফিউ জারি করে এবং হত্যার যে উস্কানি এবং নির্দেশনা রয়েছে, এই জন্য সালমান এফ রহমান এবং আনিসুল হকের বিরুদ্ধে যে মামলাটি চলমান রয়েছে, এই মামলারও কিন্তু সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। এছাড়াও কিন্তু আরও কয়েকটি নির্দেশনা কিন্তু এই ট্রাইব্যুনাল থেকে এসেছে। এর মধ্যে শাপলা চত্বরে হেফাজতের যে মহাসমাবেশে যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল, এই মামলার তদন্ত প্রতিবেদন আগামী 7 জুনের মধ্যে দাখিল করতে বলা হয়েছে। এরকম আরও কয়েকটি মামলার নির্দেশনা হয়তো চলে আসবে, আমরা এমনটি আশা করছি। হয়তো পরবর্তী সংবাদে এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাকে দিতে পারবো। সুজানা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মাহমুদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ পৌনে 2টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।